আসসালামু আলাইকুম। চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে আমি পড়তে চাই কিন্তু পড়া মুখস্থ হয় না। তো এখন আমি কি করব? আসলে এটি একটি জাতীয় সমস্যা অর্থাৎ পড়া মুখস্থ না হওয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা আপনারও, এই সমস্যাটা আমারও। অর্থাৎ আমাদের সকলেরই পড়া কিন্তু মুখস্থ হয় না সহজে। আমাদেরকে অনেক কষ্ট করে মুখস্থ করতে হয়। এই সমস্যাটা কিন্তু আমিও ফেস করি এবং আপনারা সবাই ফেস করেন। তো এটার কারণ কি? এটার কারণটা আমাদের আগে বুঝতে হবে। দেখুন, সময়ের সাথে, সাথে অর্থাৎ বয়স বাড়ার সাথে, সাথে আমাদের নিউরন ও ব্রেনের ধারণ ক্ষমতা, তথ্য ধারণ ক্ষমতা এবং কর্মক্ষমতা কিন্তু কমতে থাকে। যার কারণে আমরা ছোট বয়সে যত দ্রুত মুখস্থ করতে পারতাম, অত দ্রুত কিন্তু আর মুখস্থ করতে পারি না। আর চাকুরির সময়ে এসে এই সমস্যাটা সবচেয়ে প্রকট আকার ধারণ করে। তো আমি আজ এই বিষয়েই আপনাদেরকে কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বেশ কার্যকরী একটি সমাধান পাবেন এই বিষয়ের। পড়া মুখস্থ করার কৌশলগুলোকে আমি ২ টি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে অভ্যাসগত পরিবর্তন অর্থাৎ আপনার নিজের মধ্যে যে পরিবর্তনগুলো আনতে হবে সেটি, আর কিছু বৈজ্ঞানিক কৌশল। তো আমি ১ম ধাপে এই অভ্যাসগত পরিবর্তনগুলোকে আপনাদের কাছে তুলে ধরব। ১ম যে অভ্যাসগত পরিবর্তন আপনার মধ্যে আনতে হবে সেটি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস। অর্থাৎ আপনি মাছ খাবেন নিয়মিত, সবুজ এবং রঙিন শাকসবজি খাবেন, বাদাম খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। এই সঠিক খাদ্যাভ্যাস আপনার যতটুকু ব্রেন ক্ষয় হয় বা ব্রেনের কর্মক্ষমতাটাকে আরো বৃদ্ধি করে এবং আপনি অন্তত পড়ায় খুব সুন্দরভাবে কনসেনট্রেট করতে পারবেন এবং নিয়ম করে ঠিক সময়ে খাওয়া, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে অভ্যাস সেটি হচ্ছে শারীরিক ব্যায়াম করার অভ্যাস থাকলে অর্থাৎ হাঁটা চলার অভ্যাস থাকলে সেটি কিন্তু কন্টিনিউ করতে হবে। অর্থাৎ একটানা পড়া যাবে না এবং এর বাইরে কিন্তু আপনাকে কিছু ঘোরাঘুরিও করতে হবে। অর্থাৎ রুমের মধ্যে বদ্ধ হয়ে শুধু পড়ে গেলেন আর পড়া সবসময় মনে থাকবে, ব্যাপারটা এরকম না। আপনার প্রতিদিন অন্তত ৩০ মিনিট বাইরে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে সময় দিতে হবে। রোদ, আলো বাতাস কিন্তু আপনার গায়ে লাগাতে হবে। সেটিও আমাদের ব্রেনের উপর ইফেক্ট আছে এবং আমরা পড়া আরো সুন্দরভাবে মনে রাখার জন্য অবশ্যই আমাদেরকে ঘরের বাইরে কিছু সময় দিতে হবে। তবে হ্যাঁ, সেটি বেশি সময় না। ০.৫ ঘন্টা থেকে সর্বোচ্চ ১ ঘন্টা। এরপর যে অভ্যাসগত পরিবর্তন আনবেন সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম। এই দুটো জিনিসই কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ মাথায় চাপ নিয়ে যদি আপনি পড়েন এবং ঠিকমতো না ঘুমান, সেক্ষেত্রে আপনি এই পড়াটা কিন্তু দীর্ঘদিন কন্টিনিউ করতে পারবেন না এবং আপনার পড়া খুব বেশি মনেও থাকবে না। আর বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি ক্লান্ত শরীরে খুব টায়ার্ড হয়ে কিন্তু পড়তেও পারবেন না। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সর্বশেষ আমার অভ্যাসগত যে পরিবর্তনের যে ৪র্থ পয়েন্ট সেটি হচ্ছে জীবনকে একটা শৃঙ্খলের মধ্যে আনা। অর্থাৎ একটা রুটিন লাইফ কিন্তু আপনাকে লিড করতে হবে পড়া মুখস্থ করে রাখতে গেলে বা মনে করতে গেলে। এই শৃঙ্খলটা কিরকম? অবশ্যই আপনি সকালে একটি নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠবেন এবং আপনার সকালের নাস্তাটাও অবশ্যই ৯ টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। দুপুরেও একই কথা, ২ টার মধ্যে খাওয়া-দাওয়া এবং গোসল কমপ্লিট করতে হবে এবং রাতেও সেই রাত ৯টা-১০ টার মধ্যে আপনার খাওয়া কমপ্লিট করতে হবে। তো এই সাইকেলের মধ্যে যদি নিজের জীবনকে আনতে পারেন, তবেই দেখবেন যে আপনার জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে এবং আপনি পড়ায় আরো বেশি কনসেনট্রেট করতে পারছেন এবং আপনার পড়া কিন্তু আগের থেকেও আরো ভালো মনে থাকতেছে। তো এই ছিল অভ্যাসগত পরিবর্তন নিয়ে আমার আলোচনা। এখন আসি কিছু বৈজ্ঞানিক কৌশল নিয়ে পড়া মনে রাখার। তো এই বৈজ্ঞানিক কৌশলের ১ম যে পয়েন্ট সেটি হচ্ছে আপনাকে অবশ্যই আগ্রহ নিয়ে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে এবং বিস্তারিত পড়তে হবে। তাহলে ৩ টা পয়েন্ট বললাম। আগ্রহ নিয়ে পড়া, বুঝে পড়া এবং বিস্তারিত পড়া। যেকোনো বিষয়ে যদি আপনার ভালো লাগা কাজ না করে এবং আপনি যদি সেটি না বুঝেই মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার এমনিই মনে থাকবে না। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমাদের পড়তে হবে। দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে আমাদেরকে কোনো পড়া যদি আমরা মুখস্থ করতে না পারি বা আমার মনে থাকতেছে না এমন হয়, তাহলে আমার সেই পড়াটাকে লিখে, লিখে পড়তে হবে। এই লেখার সিস্টেমটা হলো আপনি যেকোনো একটা টপিক পড়ার পর আপনি ২ বার হচ্ছে সেটি দেখে, দেখে খাতায় লিখে ফেলবেন। আর ৩ বার হচ্ছে না দেখে লিখবেন। এভাবে প্রত্যেকটা বিষয়কে যদি একটু সময় নিয়ে লিখে, লিখে পড়তে পারেন, আমার মনে হয় যে ওই বিষয়টি আপনার মুখস্থ হয়ে যাবে। তৃতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে চাপ নিয়ে পড়া। অর্থাৎ অতিরিক্ত পড়া যাবে না। আমি বারবার আমার ভিডিওতে একটা কথা বলি যে আমাদের সামর্থ্যের বাইরে পড়া যাবে না। যে যতটুকু পরিশ্রম করতে পারে, যার যতটুকু পরিশ্রম করা প্রয়োজন, যার যতটুকু চাপ নেওয়ার ক্ষমতা আছে সে ততটুকু পড়বে। তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পড়ুন এবং চাপ না নিয়ে পড়ুন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার পড়াটা আপনার খুব ভালোভাবে আপনার মাথায় ঢুকে গেছে।
আচ্ছা, এরপর চতুর্থ যে পয়েন্ট সেটি হচ্ছে একটা বৈজ্ঞানিক টেকনিক, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। এই পোমোডোরো টেকনিকটা হচ্ছে আপনি পড়ার সময়ে আমরা একটানা কিন্তু ০.৫ ঘন্টার বেশি কনসেন্ট্রেশন রাখতে পারি না। তো আমাদের এই ক্ষেত্রে পড়ার সিস্টেমটা হবে আমরা ২৫ মিনিট একটানা পড়বো, কোনো মোবাইল টাচ করব না। এরপর আমি ৫ মিনিটের ব্রেক দিব। ৫ মিনিট মানে ঠিক ৫ মিনিট। এর বেশিও হবে না, কমও হবে না। আবার আমি ২৫ মিনিট পড়বো, আবার ৫ মিনিট ব্রেক দিব। এভাবে আমি আস্তে, আস্তে আগাবো। তাহলে আমার মনে হয় যে ওই পড়াটার ফুল কনসেন্ট্রেশন থাকবে এবং আমার মুখস্থ করা আমার জন্য হলেও সহজ হবে। আচ্ছা, এরপরের যে পঞ্চম পয়েন্ট সেটি হচ্ছে মাল্টি সেন্সরি লার্নিং। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভিডিও দেখে অডিও, ভিজুয়াল এই ধরনের যে প্রসেসগুলো আছে তার মাধ্যমে শেখা। আপনি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও দেখে শিখলেন আর বই থেকে মুখস্থ করে পড়লেন, কোনটা বেশি ইফেক্টিভ হবে? আপনারা সবাই জানেন যে কোনো কিছু যদি ভিডিও, অডিও, ভিজুয়ালের মাধ্যমে আপনি শিখতে পারেন এবং কোনো কাজের মাধ্যমে শিখতে পারেন, তাহলে দেখবেন সেই জিনিসটা আপনার মাথায় খুব সুন্দরভাবে গেঁথে গেছে। এই মাল্টি সেন্সরি টেকনিকের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জোরে, জোরে পড়া। হ্যাঁ? অনেকে এতে বিরক্ত বোধ করে বা অনেকে লাইব্রেরিতে বা আ যদি আপনি হলে থাকেন এভাবে জোরে, জোরে পড়েন, তবে অনেকে বিরক্ত হয় আশেপাশের সহপাঠীরা। তবে এটা সত্যি কথা, জোরে, জোরে পড়লে স্বাভাবিক পড়ার থেকে কিন্তু পড়া বেশি ভালো মুখস্থ হয়। এটা আমিও আ এই জিনিসটা আমি ফলো করতাম। বাসায় যেহেতু থাকতাম আমি জোরে, জোরেই পড়তাম। আচ্ছা, এরপর ৬ নাম্বার পয়েন্ট সেটি হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই মেথডটার নাম। এই অ্যাক্টিভ রিকল মেথডে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেটুকু পড়েছেন বা মোটামুটি একটু মুখস্থ আপনি করার চেষ্টা করতেছেন, সেই বিষয়টাকে কিন্তু আপনার মুখস্থ হয়ে গেলে আপনার চোখ বন্ধ করে আপনি ২-৩ বার রিকল করার চেষ্টা করবেন। এজন্যই এটার নাম অ্যাক্টিভ রিকল। আপনি যে টপিকই পড়েন না কেন, পড়াটা শেষ হয়ে গেলে আপনি ওই চোখ বন্ধ করে ওটা না দেখে কিন্তু মনে করার চেষ্টা করবেন। এভাবে আপনি আস্তে, আস্তে আগাবেন। যেই টপিকই পড়বেন মনে করার চেষ্টা করবেন চোখ বন্ধ করে। এভাবে দেখবেন একটা সময়ে যদি আপনি ওই মনেটা সঠিকভাবে করতে পারেন, আমার মনে হয় যে ওই পড়াটা আপনার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপর ৭ম যে টেকনিক সেটা হচ্ছে ফাইনম্যান টেকনিক। এই ফাইনম্যান টেকনিকটা আমরা অনেকে ফলো করে থাকি। যেমন হচ্ছে কি যেকোনো পড়ার পর ওই ঘটনাটা নিজেকে বুঝান, নিজেকে ব্যাখ্যা করুন। নিজের কাছে নিজে জোরে, জোরে বুঝান যে এরপরে এই ছিল, এরপরে এই হয়েছিল। এই ধাপ এভাবে আপনি নিজেকে এই ঘটনাটা যদি ব্যাখ্যা করে বুঝাতে পারেন, দেখবেন যে ওই ঘটনার একটা বিশেষত্ব আপনার মনে তৈরি হয়ে গেছে এবং আপনি পড়াটা কিন্তু সুন্দরভাবে মনে রাখতে পারতেছেন। আচ্ছা, এরপর ৮ম যে পয়েন্ট সেটি হচ্ছে মাইন্ড ম্যাপ টেকনিক। এই মাইন্ড ম্যাপ টেকনিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাইন্ড ম্যাপ টেকনিক বিষয়টা হচ্ছে এরকম যে, যেকোনো বিষয়কে আপনি একটা ধাপ, তার পরের ধাপ, তার পরের ধাপ এভাবে কল্পনা করুন। আপনি যদি প্রাচীন বাংলার ইতিহাস চিন্তা করেন, তাহলে আপনার প্রাচীন বাংলার ইতিহাসের শুরু হয়েছিল কোথা থেকে? হ্যাঁ, ১ম এ মৌর্য বংশ, তারপর গুপ্ত বংশ, তারপর আস্তে, আস্তে ধারাবাহিকভাবে পাল বংশ, সেন বংশ, তারপরে একটা সময়ে মুঘল শাসন আসে, তারপর ব্রিটিশ শাসন আসে। এভাবে ধাপে, ধাপে চিন্তা করুন এবং এই ডায়াগ্রাম বা চার্টের মাধ্যমে আপনি ঘটনাগুলো আপনার মস্তিষ্কে সাজান এবং এর সাথে আপনার পরিচিত যেকোনো ঘটনা, গল্প, ছবি বা ভিডিওর সাথে আপনার ওই পড়াটাকে রিলেট করুন। এভাবে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে ফেলুন। যেকোনো ঘটনার, যেকোনো বিষয়কে মনে রাখার জন্য আপনার যদি তাতে কোনো ছন্দও মনে রাখতে হয়, সে ছন্দটাও আপনি ফলো করুন। অর্থাৎ পুরো ঘটনাকে আপনার মস্তিষ্কে একটা স্টোরি বা একটা ম্যাপের মতো করে আপনি সাজান। এভাবে দেখবেন আস্তে, আস্তে ওই পড়াটা আপনার কাছে সহজ হয়ে গেছে এবং মনে থাকতেছে। সর্বশেষ যে পয়েন্ট সেটি হচ্ছে রিভিশন। এই রিভিশনের গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ আপনি এতক্ষণ আমি যতগুলো টেকনিক আপনাকে বললাম, আপনি প্রত্যেকটা টেকনিকই ফলো করছেন কিন্তু একটা পড়া একবার পড়ে আপনি ফেলে রাখলেন। তাহলে কিন্তু আসলে আপনার ওই পড়াটা আপনি ভুলে যাবেন। শোনেন, একটা পড়া আপনার মস্তিষ্কে বা আপনার ব্রেইনে স্থায়ী হতে গেলে কিছু সময় লাগে। সেই সময়টা আপনাকে দিতে হবে। আপনি একটা জিনিস সবগুলো মেথড ফলো করে খুব সুন্দরভাবে মুখস্থ করেছেন। এরপরে আপনার কাজ কি? এরপরে হচ্ছে সপ্তাহে অন্তত ১ বার ওই পড়াটাকে আবার রিভিশন করা এবং মাসে অন্তত ৪ বার রিভিশন করা। এভাবে দেখবেন যে একটা সুন্দর রিভিশন করার পর আপনার মস্তিষ্কে ঘটনাটা গেঁথে গেছে এবং পরবর্তীতে কিন্তু আর রিভিশন না দিলেও চলবে। আপনি ৩ মাস, ৬ মাস পরেও যদি ওই পড়াটা আ পড়তে যান তখন দেখবেন যে আপনার অটোমেটিক মনে এসে গেছে। তো আমি এই টেকনিকগুলোকে ফলো করেই কিন্তু আমার বিসিএস এর প্রস্তুতি নিয়েছিলাম। আমি ৪১ তম বিসিএস, যেটা আমার ১ম বিসিএস এবং যেটাতে আমি ক্যাডার হয়েছি। এই বিসিএস এর কথাই বলি। আমি খুব স্লোলি পড়তাম এবং খুব বিস্তারিত। এই টেকনিকগুলোকে ফলো করে আমি পড়া মুখস্থ করার বা মনে রাখার চেষ্টা করতাম এবং আমি আমার বিসিএস প্রিলি প্রিপারেশন কিন্তু ওই একবারই নিয়েছিলাম, যেটি ৪১ তম বিসিএস এর সময়। ওই একটি পড়া থেকে আমার মনে মোটামুটি প্রিলির পড়া সবকিছু এমন সুন্দরভাবে গেঁথে গিয়েছিল, আমি পরবর্তীতে আমার কিন্তু ৪৩, ৪৪, ৪৫, ৪৬ প্রিলি পাস করতে আমার কিন্তু আর তেমন কষ্ট হয় নাই।
তো এজন্যই বললাম যে পড়া মুখস্থ করতে গেলে আপনাকে একটু কৌশলী হতে হবে। আসলে বিসিএস এবং অন্যান্য চাকুরির এই পুরো যাত্রাটাই হচ্ছে আপনার মেধা এবং কৌশল এবং পরিশ্রম এই সবগুলোর সমন্বয়ে। এই সমন্বয়টা যে যত সুন্দরভাবে করতে পারবে তার চাকুরি জীবনে সফলতার হার তত বেশি হবে। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।